শুভেচ্ছা সকলকে। 14 দিনের ভারত পাকিস্তান যুদ্ধ পাঠ করছিলাম আত্মপরিচয়ের সন্ধানে বই থেকে। লেখক এবনে গোলাম সামাদ। 1971-এর 3রা ডিসেম্বর আরম্ভ হয় ভারত পাকিস্তান যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছিল না এই যুদ্ধ, তারা চাচ্ছিল যুদ্ধ বন্ধ করতে। 4 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবন্ধের জন্য প্রস্তাব তোলে, কিন্তু 5 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবে ভেটো দেয়, ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায় এবং চলমান থাকে যুদ্ধ। 7 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পুনরায় উত্থাপন করে। প্রস্তাবটি পাশ হয়, কিন্তু ভারত সাধারণ পরিষদের এই প্রস্তাব মানে না, যুদ্ধ চলতে থাকে। 13 ডিসেম্বর কলকাতার সব সংবাদপত্রের খবর বেরোয় যে পরমাণু শক্তি পরিচালিত বিশাল মার্কিন বিমান ও মেরিনবাহী যুদ্ধজাহাজ এন্টারপ্রাইজ রওনা দিয়েছে বঙ্গোপসাগরের লক্ষ্যে। আর সেই সঙ্গে আসছে মার্কিন নৌবহরের একাধিক যুদ্ধজাহাজ ভিয়েতনাম সাগর থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। এর ফলে কলকাতা সহ সারা ভারতে সৃষ্টি হয় একটি ভীতির পরিবেশ। কলকাতায় ট্রামে বাসে লোকে বলতে শুনলাম, বাংলাদেশকে কেন্দ্র করে এত বড় একটা যুদ্ধের ঝুঁকি ভারত সরকারের নেওয়া উচিত হয়নি। ভারতের এমন নৌবল নেই যা প্রতিরোধ করতে পারবে মার্কিন রণতরী। কলকাতার উপর হতে পারে বিশেষ হামলা। আমার মনে পড়ল ছেলেবেলার কথা। জাপান তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 সালের 20 ডিসেম্বর কলকাতায় বোমা ফেলেছিল, আর ভয়ে কলকাতা থেকে বহু লোক চলে এসেছিলেন অন্যত্র। আমাদের রাজশাহী শহরেও এসেছিলেন অনেকে। এবারের ভয় ঠিক অতটা না হলেও কলকাতার মানুষকে দেখেছিলাম খুবই ভীত হতে আর ইন্দিরা গান্ধীকে সমালোচনা করতে। 14 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে আবার প্রস্তাব ওঠায় যুদ্ধবিরতির জন্যে, কিন্তু এবারও সোভিয়েত ইউনিয়ন ভেটো দিয়ে মার্কিন প্রস্তাবকে নাকচ করে। কিন্তু 15 ডিসেম্বর মার্কিন নৌবহরের কয়েকটি জাহাজ এসে পড়ে বাংলাদেশের সাগর সৈকতের খুব কাছে। মনে হয় এই জন্যই ভারত পাকিস্তান যুদ্ধ দ্রুত সমাপ্ত হতে পেরেছিল। 16 তারিখ পাক সেনাবাহিনীর প্রধান নিয়াজি আত্মসমর্পণ করেছিলেন ভারতের কাছে 93,000 পাক সৈন্য নিয়ে। এরকমই ছিল ভারতের পত্রপত্রিকার খবর। ভারত যাদের নিয়ে যায় তাদের নিজের দেশে। পরে সিমলা চুক্তি অনুসারে সবাইকে ছেড়ে দেওয়া হয়। সিমলা চুক্তি হয়েছিল 3রা জুলাই 1972 সালে। ভারতের হিমাচল প্রদেশের রাজধানী ছিল সিমলা শহরে। এই সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সিমলা চুক্তি হয়েছিল ভারত ও বর্তমান পাকিস্তানের মধ্যে, ফলে হতে পারেনি যুদ্ধাপরাধের জন্য কোনো পাক সামরিক কর্তার বিচার। 1971-এর যুদ্ধের বহু ঘটনাই হয়ে আছে রহস্যময়, যার কথা এখনও আমরা জানি না। সিমলা চুক্তির সময় ঘোষিত ইশতেহারে 1971-এর এই যুদ্ধকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলে অবহিত করা হয়নি। সিমলা চুক্তিপত্রে এই যুদ্ধকে উল্লেখ করা হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হিসেবে নয়। যুদ্ধের নেপথ্যরূপ। যে অঞ্চল নিয়ে বর্তমান পাকিস্তান গঠিত, ঊনবিংশ শতাব্দীর শেষভাগে রাশিয়া চায় আফগানিস্তানের মধ্য দিয়ে এসে তার একটি বড় অংশ দখল করে নিতে। তার লক্ষ্য ছিল করাচির কাছে রাশিয়ার একটি নৌবন্দর গড়া। রাশিয়ার এই নীতিকে বলা হয় উষ্ণ পানির নীতি, কেননা রাশিয়া চেয়েছে বরফ মুক্ত বন্দর। 1947 সালে রাশিয়া এই একই পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়। সে আফগানিস্তানকে উস্কানি দিতে চায় পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে দখল করবার জন্য। অন্যদিকে বর্তমান পাকিস্তানের পূর্ব সীমান্তে যে ভারতকে দিতে থাকে আক্রমণের জন্য গোপন মন্ত্রণা। এই দুই ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাবেক পাকিস্তান সরকার 1954 সালের 19 মে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র পেতে পারে পেশোয়ারের কাছে বিমান ঘাঁটি তৈরি করবার সুযোগ, আর এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বহন করতে রাজি হয় তদানীন্তন পাকিস্তানের 40,000 সেনার ব্যয়ভার। 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে রণতরী পাঠিয়েছিল এই পারস্পরিক সামরিক চুক্তির একটি বিশেষ ধারা অনুসারে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন এসেছিল ভারতকে সামরিক সাহায্য প্রদান করতে এবং রাষ্ট্র হিসেবে সমগ্র পাকিস্তানকে চিরদিনের জন্য বিলুপ্তি করবার লক্ষ্যে। কিন্তু পরে ইন্দিরা গান্ধী ও
ব্রেজনেভ জড়াতে রাজি হন না কোনো বড় রকমের যুদ্ধে। যুদ্ধ তাই হতে পেরেছিল সংক্ষিপ্ত আর 14 দিনে সমাপ্ত। বঙ্গোপসাগরে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের রণতরী প্রেরণ যুদ্ধের গতি প্রকৃতিকে একেবারে ভিন্ন করে দিয়েছিল। এরকমই আমার ধারণা। ইন্দিরা গান্ধী ভাবতেও পারেনি যে মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে পাকিস্তানের পক্ষে গ্রহণ করতে পারে। কিন্তু সেটা ছিল ঠান্ডা লড়াইয়ের যুগ। মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই রাজি ছিল না সোভিয়েত ইউনিয়ন এসে বাংলাদেশের কোনোখানে গড়ে তুলুক সাবমেরিন ঘাঁটি, যেমন সে তখন গড়ে তুলেছিল ভারতের বিশাখাপত্তনম বন্দরের কাছে। 1945 সালের 2 সেপ্টেম্বর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছিল একটি যুদ্ধজাহাজের উপর টোকিও খাড়িতে। এই সময় জাপানকে পৃথকভাবে আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করতে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, চীন, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের প্রতিনিধিদের কাছে। কিন্তু 1971 যুদ্ধে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি কেবল আত্মসমর্পণ করেছিলেন কেবলই ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে রমনার সবুজ মাঠে, কোনো যুদ্ধজাহাজের উপর নয়। বাংলাদেশের মুক্তিবাহিনীর সেনাপতি আতাউল গনি ওসমানীকে আসতে দেওয়া হয়নি আত্মসমর্পণ অনুষ্ঠানে। তাকে আসতে দিলে পায়ে হেঁটেই তিনি আসতে পারতেন রমনার সবুজ চত্বরে, কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি। তাকে আটকে রাখা হয়েছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে। কেননা এরকম করা হয়েছিল সেটা এখনও হয়ে আছে রহস্যঘেরা। ভারতীয় সংবাদপত্রের খবরে নিয়াজি আত্মসমর্পণ করেছিলেন 93,000 সৈন্য নিয়ে। এদের সবাইকে বাংলাদেশে আটকে না রেখে নিয়ে যাওয়া হয়েছিল ভারতে। আমরা এখন জানি এদের সবাইকে ছেড়ে দেওয়া হয় 1972 সালের 3রা জুলাই সিমলায় ভারত পাকিস্তান চুক্তি হওয়ার পরে। সিমলা সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধিকে ডাকা হয়েছিল না, এমনকি বলা হয়নি দর্শক হিসেবেও উপস্থিত থাকতে। সিমলা চুক্তির কাগজপত্রে 1971 সালের যুদ্ধকে বলা হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের যুদ্ধ নয়। আমরা যাকে বলি মুক্তিযুদ্ধ, তাই তার স্বরূপ হয়ে আছে যথেষ্ট বিতর্কিত হয়ে। আমাদের কাছে যা ছিল মুক্তিযুদ্ধ, ভারতের কাছে তা ছিল কেবলই ভারত পাকিস্তান যুদ্ধ। তখনকার ভারতীয় দলিল দস্তাবেজ ঘাটলে এই কথার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। রমনার মাঠে আতাউল গনি ওসমানীকে আসতে দিলে মেনে নিতে হতো 1971 যুদ্ধ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ। কিন্তু ভারত সেটা সময় নিতে চায়নি। জাপানের সঙ্গে যুদ্ধের সময় মার্কিন সেনাপতি জেনারেল ম্যাক আর্থার প্রধান সেনাপতিত্ব করেছিলেন মার্কিন, ব্রিটিশ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হল্যান্ড এবং ফরাসি সেনাবাহিনীর। কিন্তু জাপানকে কেবল সোভিয়েত, মার্কিন ও চীনা সেনাপতির কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল ওই যুদ্ধে অংশগ্রহণকারী মিত্রবাহিনীর প্রত্যেকটি দেশের প্রতিনিধির কাছে পৃথকভাবে। অথচ 1971 যুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে পৃথকভাবে পাক বাহিনীর সেনাপতি আত্মসমর্পণ করেনি। এখানে একটি বড় রকমের প্রশ্ন থেকে গিয়েছে। খুব সম্প্রতি একে খন্দকার 1971 ভেতরে বাইরে নামে একটি বই লিখেছিলেন। এতে তিনি বলেছিলেন যে ভারতীয় সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের অভিযান ও লক্ষ্যবস্তু নির্ধারণ করত। কেন্দ্রীয় পর্যায়ে হলে পূর্বাঞ্চল কমান্ড অভিযানের তালিকা তৈরি করত, আর আঞ্চলিক পর্যায়ে হলে ভারতীয় সেক্টর সদর দপ্তর থেকে তা নির্ধারণ করা হতো। তার এই কথা সত্য হলে বলতে হবে মুক্তিবাহিনীর কোনো স্বাধীনতা ছিল না, তাকে চলতে হতো ভারতের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। 1971 সালে একে খন্দকার ছিলেন মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ। তার লেখায় তাই ধরে নেওয়া যায় ভেতরের কথা প্রকাশ পেতে পেরেছে। মেজর জিয়ার নামে গঠিত হতে পেরেছিল জেড ফোর্স, খালেদ মোশাররফের নামে গঠিত হয়েছিল কে ফোর্স, কে এম শফিউল্লাহর নামে গঠিত হয়েছিল এস ফোর্স। এদের অস্তিত্ব কেবল খাতাপত্রেই ছিল। এদের স্বাধীনভাবে কিছু করবার ক্ষমতা ছিল না। সমগ্র মুক্তিযুদ্ধ ছিল ভারতের নিয়ন্ত্রণে। মুক্তিবাহিনীকে অনেক নামে ডাকা হয়েছে। সূচনায় এর নাম ছিল মুক্তি ফোর্স, পরে ফোর্স কথাটা বাদ দিয়ে বাহিনী কথাটা যোগ করা হয়, কেননা ফোর্স শব্দটা আরবি। ফৌজের জায়গায় বাহিনী কথাটা যোগ করে একে করা হয়েছিল বাঙালিকরণ। এতে ছিল পাক বাহিনী থেকে চলে আসা বাঙালি সৈন্যরা,
ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস ও পুলিশ বাহিনী থেকে আসা লোকেরা, আর ছিল ভারতে সামান্য কিছু ট্রেনিং পাওয়া তরুণেরা। অর্থাৎ মুক্তিবাহিনী ছিল নানা প্রকার যোদ্ধার সংমিশ্রণ। এটা কোনো গোছালো সুশৃঙ্খল সেনাবাহিনী ছিল না। ভারতের লেফটেন্যান্ট জেনারেল JFR জ্যাকব তার সারেন্ডার এট ঢাকা বার্থ অফ এ নেশন নামক বইতে বলেছেন, মুক্তিবাহিনী অধিকাংশ ক্ষেত্রে তাদের বড় ধরনের অভিযানের জন্য ভারতীয় বাহিনীর সাহায্যের অপেক্ষা করত ও চাইত যে ভারতীয়রাই যেন তাদের কাজ করে দেয়। এক্ষেত্রে মুক্তিযোদ্ধারা অভিযানে খুব কমই নিজেদের জড়িত করত। জেনারেল জ্যাকবের মতে সীমিত মাত্রায় প্রশিক্ষণ দিয়ে এত বিশাল সংখ্যায় মুক্তিবাহিনী গঠন করাটা ছিল সামরিক দিক থেকে একটা বড় রকমেরই ভুল, কারণ এদের কার্যকারিতা ছিল সীমিত পর্যায়ের, আর কোনো অভিযানে এদের সাফল্যও ছিল কম। এখানে উল্লেখ করা যেতে পারে যে 1971 সালের যুদ্ধে নিয়াজি যে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিলেন সেটার রচক ছিলেন JFR জ্যাকব। নিয়াজি পরে বলেছেন, পাক বাহিনী যুদ্ধে হারার বড় কারণ হলো তাদের অবস্থান সম্বন্ধে ভারত যথেষ্ট সহজেই অবগত হতে পারছিল স্থানীয় লোকের সহযোগিতায়। ব্রিগেডিয়ার RN মিশ্র, যিনি ভারতীয় বাহিনী নিয়ে প্রথম ঢাকায় প্রবেশ করেন, তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন যে গ্রামবাসীরা তাদের নদী পার হতে নৌকা দিয়ে সাহায্য করেছে, খবর দিয়েছে পাক বাহিনী কোথায় কিভাবে অবস্থান করছে, এমনকি অনেক সময় তারা ভারতীয় বাহিনীকে আহার্য জুগিয়ে সাহায্য করেছে। এসব কারণে ভারতীয় বাহিনীর পক্ষে যুদ্ধে জেতা হতে পেরেছে খুবই সহজ, না হলে বহু ভারতীয় সৈন্য নিহত হতো। যুদ্ধের রূপ হতে পারত ভয়ঙ্কর রক্তক্ষরা। একে নিয়াজি পরে বলেন, পূর্ব পাকিস্তানে পাক বাহিনীর পরাজয় সামরিক কারণে ঘটেনি, ঘটেছে সম্পূর্ণ রাজনৈতিক কারণে। শেখ মুজিবের প্রত্যাবর্তন। পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো 1972 সালের 3রা জানুয়ারি শেখ মুজিবকে জেল থেকে মুক্তি দেন। ভারতের সরকার ও ভারতের সাধারণ লোক মনে করেছিলেন শেখ মুজিব জেল থেকে মুক্তি পেয়ে সরাসরি প্রথমে আসবেন দিল্লি, আর তারপরে যাবেন ঢাকায়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শেখ মুজিব 8 জানুয়ারি পাকিস্তান এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে চড়ে রাওয়ালপিন্ডি থেকে যাত্রা করেন লন্ডনে। এতে ভারত সরকার এবং সাধারণভাবে ভারতবাসী হন খুবই বিস্মিত ও বিচলিত। এ সময় আমি কলকাতার ট্রামে বাসে মানুষকে শেখ মুজিব সম্পর্কে করতে শুনেছিলাম নানা মন্তব্য, যার সার কথা হলো মুজিবকে বিশ্বাস করা ভুল হয়েছে। তিনি আসলে হলেন পাকিস্তানপন্থী, ভারতপন্থী নন। অনেককে বলতে শুনেছিলাম ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহেরু এই উপমহাদেশে সৃষ্টি করেছিলেন একটি পাকিস্তান, কিন্তু তার কন্যা একটি পাকিস্তান ভেঙে আসলে গড়লেন দুটি পাকিস্তান, আর কিছুই নয়। এর ফলে ভারতের পূর্ব সীমান্তের ভবিষ্যৎ হয়ে পড়ল কার্যত আরও অনিশ্চিত। ভারত যুদ্ধ করে পারল না কিছুই লাভ করতে, কেবল মারা গেল কয়েক হাজার ভারতীয় সৈন্য, আর হলো বিপুল পরিমাণে অর্থের অপচয়। আমি কলকাতা থেকে দেশে ফিরেছিলাম 1972 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। আমার ভ্রাতা আমাকে ওই সনের ফেব্রুয়ারি মাস তক তার কাছে কলকাতায় থাকতে বলেন, কেননা তার ধারণা হয়েছিল বাংলাদেশে একটা ভয়াবহ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। কলকাতার সরকারি মহলে বাংলাদেশে গৃহযুদ্ধ হতে পারে বলে তখন ধারণা করা হচ্ছিল। আমার ভ্রাতা বেশ উপর মহলেই শুনেছিলেন গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবতার কথা, কিন্তু সেটা হয়নি, যদিও বা হতে পারত। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের কথা হবে পরবর্তী আরেকটি প্রবন্ধে।